আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হোয়াইট হাউসে ক্রিপ্টো রিজার্ভ নিয়ে আলোচনা হবে বা একটা তাদের সামিট অনুষ্ঠিত হতে যাইতেছে। এই ক্রিপ্টো সামিটে বিটকয়েন রিজার্ভের যে অ্যানাউন্সমেন্ট আসবে, এই বিটকয়েন রিজার্ভ স্ট্র্যাটেজিক রিজার্ভ যদি হয় তাহলে সারা বিশ্বের জন্য কেমন আসনের সংকেত হইতে পারে সেটা নিয়ে একটা ধারণা প্রকাশ করার চেষ্টা করবো। এখানে আমি পুরোটা ভিডিওই জাস্ট কালকে থেকে নিউজ গুলো ফলো করার চেষ্টা করছি, বিভিন্ন অ্যানালিস্টের মনে করেন যে রিসার্চ গুলো পড়ার চেষ্টা করছি। এছাড়া বড় বড় কিছু মনে করেন যে রিসার্চার আছে তাদের ভিডিও গুলো দেখার চেষ্টা করছি যে আসলে তারা কি ধরনের মতামত প্রকাশ করতেছে। তো এই যে এটা যে অ্যাপ্রুভ হওয়ার পরে বিটকয়েন রিজার্ভ ক্রিপ্টো রিজার্ভ, এখানে কোন কোন পয়েন্ট গুলাকে আপনার রেগুলার এখন থেকেই আপনার নিজের নিয়ে রিজার্ভ করা উচিত বা নিজের নিয়ে রাখা উচিত, সেটা নিয়ে 6টা কয়েন আমি জাস্ট করছি। আপনাদের পরিচিত 6টা কয়েন, এই 6টা কয়েন আমি লাস্টে বলতেছি যে কোন 6টা কয়েন। তো এই ক্রিপ্টো রিজার্ভের ইফেক্টটা কেমন হতে পারে। আজকের যে রিজার্ভ অনুষ্ঠানটা হইতেছে, এখানে যাদেরকে ইনভাইট করা হয়েছে তার প্রত্যেকটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কয়জনকে অফিসিয়ালি কয়েকজনকে ইনভাইট করা হয়েছে এবং আনঅফিসিয়ালি কয়েকজনকে ইনভাইট করা হয়েছে। তো এইটা নিয়ে যদি জানতে চান কোন কোন ব্যক্তি আমাদের কিরকম আমাদের গুরুত্বপূর্ণ বা কি কি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো পরে আমি আরেকটা ভিডিওতে না হলে জানাবো। যদি জানতে চান তাহলে এটা কমেন্টসে জানাবেন, আর যদি মনে হয় আপনার সেই বিষয়গুলো ভালো করে জানেন তো সেটা আলাদা বিষয়। এই বিষয়গুলা মধ্যে এই ব্যক্তিগুলা বিভিন্ন কোম্পানির সিইও এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মনে করেন যে বড় বড় পদে আছে, এবং কোন কোন প্রতিষ্ঠানের তারা ফাউন্ডার এবং কো ফাউন্ডার। তো এরাই ক্রিপ্টোতে বিভিন্ন প্রজেক্ট, আমরা এয়ারড্রপ দেখি, টেস্টনেট দেখি, তারপর ফান্ডিং রাউন্ড দেখি, প্রতিটা ইয়েতে এরাই ইনভেস্ট করে, এবং এরা যেসব বিষয়গুলোতে ইনভেস্ট করে সেগুলো 100% মনে করেন হিট হয় বা সেগুলো আমাদের বেশি পরিমাণ টাকা দেয় বা সেই সব টেস্টনেট গুলা খুবই ভালো মানের হয়। তো আমরা অনেক হাজার হাজার মনে করেন এখন টেস্টনেট এয়ারড্রপ এসে বসে, তো এত কিছু তো করা যায় না। তো এই ব্যক্তিগুলোকেও যদি ফলো করেন যে এরা কোন কোন ফান্ডিং করতেছে, সেটাও মনে করেন যে জাস্ট ওই কয়টাও যদি আপনারা করেন সেটা আপনাদের জন্য একটা পজিটিভ বিষয় হবে। তো সেটা আলাদা বিষয়, এটা নিয়ে যদি জানতে চান সেটা আলাদা ভিডিও করবো। আজকে যে বিষয়টা সেটা হলো ক্রিপ্টো রিজার্ভের এখানে 3টা বিষয় উপস্থাপন করার বিষয় আছে। সেখান থেকে 2টা বিষয় কনফার্ম, একটা বিষয় এখন যদি জানি না বা কালকে বা পরশুর মধ্যে জেনে যাব। সর্বপ্রথম যে বিষয়টা, আমেরিকা প্রতি বছর 2 লাখ করে বিটকয়েন রিজার্ভ করার প্ল্যানিং করতেছে। তো 2 লাখ করে যদি প্রতি বছর করে, তারা 5 বছরের বিষয়টা করবে, তার মানে 5 বছরে 10 লাখ বিটকয়েন তারা রিজার্ভে চিন্তা ভাবনা করতেছে। তো তারা যদি আগামী 5 বছর 2 লাখ করে বিটকয়েন কিনে, তাহলে একটা বিষয় চিন্তা করবেন যে বা দেখবেন প্রতি বছরই কিছু কিছু হিউম্যান মার্কেটকে ক্র্যাশ করানো হবে। কারণ হলো কি যে এত উপরে থেকে কিন্তু বিটকয়েন তারা কিনবে না। $1 লাখ উপর, $2 লাখ আশপাশে এরকম বিষয়গুলো যে আসতেছে যে $2 লাখ আগামী বছর হবে, তারপরের বছর হবে, তাই না? তো এত উপর থেকে কিন্তু কিনলে কিন্তু তাদের লস। 2 নম্বর বিষয়, এটা একটা টেকনোলজি। যদি বাই চান্স 3য় বিশ্বযুদ্ধ হয়ে যায়, বিশ্বের কোন টেকনোলজি কিন্তু টিকে থাকবে না। এত মিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা খরচ করবে, সেই টেকনোলজি যদি না থাকে তখন কি কাজে আসবে, তাই না? তো সেইখানে আমেরিকা বিটকয়েনের প্রাইসটাকে কিছুটা কনসিডার করার চেষ্টা করবে। এই বিষয়গুলো ডিটেইলে আর কিছু ভাইঙ্গা বলতেছে, জাস্ট এ সেকেন্ড। যদি এই ধরনের রিসার্চের ভিডিও যদি যাদের ভালো লাগে তারা দেখবেন, আর না হলে ভাই আপনারা চলে যেতে পারেন, সেটা আলাদা বিষয়, সেখানে কিছু বলার নাই। কিন্তু এই রিসার্চের বিষয় অনেক মানে বিহাইন্ড দ্য সিন যে বিষয়টা আছে, আমাদের তাজিদ ভাই যে তার গ্রুপের নাম রাখছে বিহাইন্ড দ্য ক্রিপ্টো, তো সেরকমই মনে করেন যে বিহাইন্ড দ্য সিন কিছু বিষয় থাকে। তো আজকে এইটার মেন বিষয় যে আমেরিকা কি পরিমাণ বিটকয়েন রিজার্ভ করবে। 2 নম্বর বিষয়, আমেরিকা কি বিটকয়েন রিজার্ভ করবে নাকি ক্রিপ্টো রিজার্ভ করবে। বিটকয়েন আর ক্রিপ্টো দুটা, বিটকয়েন কি একটা ক্রিপ্টো কারেন্সি, কিন্তু শুধুমাত্র বিটকয়েন কি তারা ক্রিপ্টো রিজার্ভ হিসাবে অ্যানাউন্সমেন্ট করবে নাকি সকল আল্টকয়েন সহ সকল ক্রিপ্টোকেই তারা এখানে করবে। এখানে ডোনাল্ড ট্রাম্প 2-3টা ক্রিপ্টোর নাম বলছে, কিন্তু সেগুলো নিয়ে আরো খুবই বড় বড় সমস্যা আছে, ডিটেইলে আসতেছি। আর 3 নম্বর আরেকটা বিষয়, সেটা হলো কি বিটকয়েনের অল্টারনেটিভ কি আরেকটা কিছু কি তৈরি করা যায় কিনা। বিটকয়েনের অল্টারনেটিভ কে আরেকটা বিষয় মানে দাঁড় করানো যায় কিনা। এখানকার মেন যে বিষয়টা হলো বিটকয়েন টোটালি আমাদের হাতের বাইরে, বিটকয়েনকে তারা কন্ট্রোল করতে পারবে না। বিটকয়েনের যে সাপ্লাই আছে আর আমি কয়েক বছরের মধ্যে পুরোপুরি আইসা পড়ার পরে সেটাকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু অন্যান্য কয়েনগুলো আছে সেগুলো কিন্তু মনে করেন যে আমরা
জানি যে কে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, কারা তৈরি করছে, সাপ্লাই কত কত আছে, কার হাতে কত আছে, সেরকম বিষয়টা কিন্তু আমরা জানি। কিন্তু বিটকয়েন কে তৈরি করছে সেটা আমরা জানি না। সো বিটকয়েনকে আমরা কন্ট্রোলের আন্ডারে আনতে পারবো না, কিন্তু অন্যান্য কয়েন গুলাকে কন্ট্রোলের আন্ডারে আনা সম্ভব। কেন সম্ভব সেটা ডিটেলে আসতেছি। যেমন ধরেন আমেরিকা গোল্ড রিজার্ভ করে, অয়েল রিজার্ভ আছে, এবং আমেরিকা মেডিসিনও রিজার্ভ করে। যদি বাই চান্স তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় তারপরে তারা কি করবে সেই সবের বিষয় চিন্তা করে আমেরিকা ড্রাগস রিজার্ভ করে। ড্রাগস মানে ঔষধ, নেশাদ্রব্য পণ্য না, ঠিক আছে? এটা মেডিসিনকে আমরা ড্রাগস বলি। তো এইখানে যে বিষয়টা, এখানে একটা বিষয় হয়ে যাবে ক্রিপ্টো ভার্সেস বিটকয়েন। আমেরিকা কি ক্রিপ্টোর সকল কয়েন গুলাকে মানে রিজার্ভ করবে, নাকি ক্রিপ্টো 4-5টা কয়েনকে মানে রিজার্ভের আন্ডারে আনবে, নাকি শুধুমাত্র বিটকয়েন রিজার্ভ করবে? তো যদি মনে করেন যে ফুল ক্রিপ্টোকে তারা রিজার্ভের আন্ডারে আনে, তাহলে কিন্তু আর ডিসেন্ট্রালাইজ থাকতেছে না, তাহলে কিন্তু সেন্ট্রালাইজের আন্ডারে চলে যাবে। যদি আমেরিকার আন্ডার বলে যে সোলানা, ইথেরিয়াম, আদা, সুই, টন, মানে যা কিছু নেয়ার যা কিছু সব ক্রিপ্টো গুলো আছে বড় বড় পপুলার, এগুলোকে তারা রিজার্ভের আন্ডারে আনবে, তাহলে এখানে যে বিষয়টা ঘটবে সেটা হলো কি, যেটার মেন সমস্যাটা হয়ে যাবে যে সেইগুলাকে তারা আবার ভবিষ্যতে কন্ট্রোল করার চেষ্টা করবে। যে এই জিও মুভিটা দেখছেন কিনা জানি না, এই মুভিটাতে আমেরিকার প্রেসিডেন্টকে কন্ট্রোল করার একটা বিষয় আছে। তারা ডুপ্লিকেট প্রেসিডেন্ট বানায়, সেই প্রেসিডেন্টকে নতুন প্রেসিডেন্ট, আসল প্রেসিডেন্টকে মানে করে কিডন্যাপ করে সেই হোয়াইট হাউসের ভিতরে রাখে, এবং ডুপ্লিকেট প্রেসিডেন্ট সারা বিশ্ব চালাইতে থাকে। তো এরকম বিষয়টা হইতে যেতেছে। তো যদি মনে করেন যে মানে ক্রিপ্টোকে রিজার্ভ করা হয়, তাহলে বাই চান্স ধরে দেখেন সোলানার যে নাকি ফাউন্ডার, তাকে বাই চান্স মনে করেন কোনোভাবে কিডন্যাপ হয়ে গেল, তাকে নানান ভাবে ব্ল্যাকমেল করে, নানান ভাবে নানান কিছু করে মনে করেন যে তাকে হ্যাকিং চেষ্টা করা হইলো, অথবা অন্যরকম ভাবে বলা হইলো যে সোলানার দাম এখন মনে করেন যে অনেক বেশি হয়ে গেছে, সামনে আরো কিছু সোলানা দরকার, বা সোলানা সারা বিশ্বে ইন্ডিয়া, চায়না, পাকিস্তান বা রাশিয়া বড় বড় দেশগুলো আছে অনেক রিজার্ভ করে রাখছে, আমেরিকার কাছে তখন কিছু কম আছে, তখন কি বলবে যে সোলানার সাপ্লাই কিছু বাড়া দেয়, না হলে তোকে হত্যা করা হবে, না হলে এটা করা হবে, সেটা হবে, নানান ভাবে নানান। তুই যখন তৈরি করছো তার মানে তুই চেঞ্জ করতে পারবি, তুই যখন এটা ডেভেলপার, তুই যখন এটা প্রোগ্রামার, অতএব এটাকে কিভাবে চেঞ্জ করানো যায়, এই ডিসেন্ট্রালাইজকে কিভাবে সেন্ট্রালাইজের আন্ডারে আনা যায় সেটা কিন্তু তুই করতে পারবি। তখন কিন্তু সেভাবে তারা হ্যান্ডেল করার চেষ্টা করবে। 2 নম্বর বিষয়, যদি এইভাবেও না হয়, প্রত্যেকটা যে ইকোসিস্টেম আছে, প্রত্যেকটা যে ক্রিপ্টোকারেন্সি আছে, সেগুলোর যে সিইও আছে, আমেরিকা এখনই শুরু করে দিছে যে আমেরিকা বেসড ক্রিপ্টোকারেন্সি আর একটা বিষয়, আর আমেরিকার বাইরে ক্রিপ্টোকারেন্সি ওটা আলাদা বিষয়। তো আমেরিকা বেসড যেসব ক্রিপ্টোকারেন্সি আছে সেগুলোকে সারা বিশ্বের কাছে জোর করে বলবে যে এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করো। আমেরিকা সবচেয়ে বেশি লেনদেন হয় ইন্ডিয়া, চায়না এবং ইউরোপে, ঠিক আছে? বাই জাস্ট ইন্ডিয়াকে করলো যে আপনাকে আগামী বছর থেকে সকল ধরনের সকল পণ্য নেয়ার কয়েনে অথবা সোলানার মাধ্যমে ট্রানজাকশন করতে হবে, ঠিক আছে? এরকম হয়ে গেল। বাই চান্স মনে করেন যে আমেরিকা ইন্ডিয়ার সাথে, মানে আমি একটা এক্সাম্পল দিতেছি, ইন্ডিয়া বাই আমেরিকার কাছে পণ্য বিক্রি করলো ধরেন যে 100টা সোলানায়, তো ইন্ডিয়ার কাছে এখন 100টা সোলানা আছে। তো এইরকম করতে করতে সোলানার ধরে নিলাম যে এই সোলানার সাপ্লাই হলো গিয়ে 1000, সোলানার সাপ্লাই ধরে নিলাম, মানে আপনাকে আমি এক্সাম্পল দিয়েছি, সোলানার সাপ্লাই হলো গিয়ে 1000। তো আমেরিকার কাছে পণ্য বিক্রি করতে করতে ইন্ডিয়ার কাছে 900টা সোলানা এসে পড়লো, আর 100টা সোলানা বাকি রইলো সাপ্লাইয়ের, ঠিক আছে? মানে 90% এখন ইন্ডিয়ার কাছে। তো তখন ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা ক্রাশ হয়ে গেল, কোন একটা কারণে নতুন একটা প্রেসিডেন্ট আসলো, সে এখন ইন্ডিয়ারে পছন্দ করে না, সে তখন ইন্ডিয়াকে কোনোভাবে আটকাইতে পারতেছে না, ডাইন সাইডে আটকা পারতেছে না, বাম সাইডে আটকা পারতেছে না, নিচ দিয়ে আটকা পারতেছে না, উপরে আটকা পারতেছে না। তখন কি করবে যে এই সোলানা আমাদের ক্রিপ্টো রিজার্ভের বাইরে, সোলানা যাদের কাছে আছে তাদের সাথে আমরা সোলানা দিয়ে আমরা কোনো প্রকার কোনো ধরনের মানে লেনদেন করব না। তার মানে আরেকটা দেশ কিন্তু ফাইসা গেল না। আগের প্রেসিডেন্ট বলে গেল যে সোলানায় সবকিছু হবে, তো পরের প্রেসিডেন্ট এসে বলবে যে না, এটাকে হবে না। তারা তাদের শত্রুকে আটকানোর জন্য এনিথিং করতে পারে, এটা আমার থেকে ভালো আপনারা আরো বেশি ভালো জানেন। সারা বিশ্বের পরিস্থিতিতে মানে আমেরিকা কখন কার সাথে পল্টি নেয়, সে মানে এমন একটা মানে প্রবাদও আছে যে আমেরিকার মতো যদি কারো বন্ধু থাকে তার আর শত্রুর প্রয়োজন হয় না। তো এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা জানি না।
তো এখন যদি ক্রিপ্টোকে রিজার্ভ করা হয় তাহলে এটা একটা সমস্যা হবে। 2 নম্বর বিষয়, এক্সআরপি সারা বিশ্বে সামনের যে মানে লেনদেনের যে বিষয়টা, রিপল এটা কভার করার চেষ্টা করতেছে। এখন রিপলের যে কো ফাউন্ডার, তার কাছে 2.7 বিলিয়ন এক্সআরপি আছে। মাত্র একজন লোকের আন্ডারেই 2.7 বিলিয়ন এই এক্সআরপি কয়েন আছে। তাহলে ভাবেন যে ভবিষ্যতে মানে কোন একটা ক্রিপ্টোকারেন্সি কি তারা চিন্তা করলো যে উপরে উঠাবে, সেটার একটা বিপুল পরিমাণ তাদের হাতেই আছে, তখন কিন্তু তারাই সেটাকে হ্যান্ডেল করতে পারবে, তাই না? এটা একটা বিষয়। 3 নম্বর বিষয়, সামনের যে সিচুয়েশনটা আসবে তখন কিন্তু বিভিন্ন দেশ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিকে আলাদা আলাদা ভাবে প্রমোট করার চেষ্টা করবে। যেমন ধরেন রাশিয়া, এই যে টন কয়েন যেটা, এই টন কয়েনে যে ধ্রুব, এই লোকের মানে জন্মগত স্থান হলো রাশিয়া। বাই চান্স রাশিয়া বললো যে আমাদের সাথে সকল লেনদেন টনে করতে হবে, আমাদের দেশের কাছে ধরেন যে টন নাই, বা আমেরিকার কোন একটা নিষেধাজ্ঞার কারণে আমরা টনই করতে পারি না, ঠিক আছে? তখন কিন্তু মনে করেন যে এমন হয়ে গেল যে যখনই আমরা আবার এমন হইতে পারে যে আমরা যখনই কিনতে যাব তখন তারা সেটাকে মানে আর্টিফিশিয়ালি সেটার প্রাইস বাড়া দিল, যে এটার প্রাইস এখন একটা টনের দাম 5 ইউএসডি। যখনই কি আমরা বেশ বিক্রি করতে যাব বা আমাদের কোনো প্রয়োজন বা আমাদের দেশে কোনো একটা ক্রাইসিস হয়েছে, ঠিক সেই সময় তারা কিন্তু আগে থেকে প্রিডিক্ট করতে পারে, তখন কিন্তু তারা কিন্তু সেই বিষয়টাকে আর্টিফিশিয়ালি আবার কমা দেওয়ার চেষ্টা করবে, সেটার যে ডিমান্ড সেটাকে কমা দেওয়ার চেষ্টা করবে, তখন সেটা প্রাইসটা কমে যাবে। তার মানে হলো গতকালকে আমরা একটা দাম মানে যে দামে কিনছি, পরশু দিনে আমরা সেটাকে লসও করতে পারি, এবং বিভিন্ন দেশকে বিভিন্ন ভাবে এটাকে ফাঁদে উতর ফেলতে পারে। আমি মানে পার্সোনালি গেলাম না, যে আপনারা সাধারণত এখনো ক্রিপ্টোকে সারা বিশ্বের প্রত্যেকটা দেশ নিজস্ব করে নেয় নাই, নর্মালি আমরা সাধারণত ট্রেডার হিসেবে কাজ করি, তো সেটা আলাদা বিষয়। আর কিন্তু রিজার্ভ করা হলে সেটা কিন্তু আবার আলাদা বিষয় হয়ে যাবে। তো যাই হোক, আশা করি বুঝাইতে পারছি যে এই ক্রিপ্টো রিজার্ভটা বাই চান্স যদি মনে করেন যে বিটকয়েনের জাস্ট খালি স্পেসিফিক একটা কয়েনে হয়, সেটা আলাদা বিষয়। আর যদি মনে করেন যে কয়েকটা কয়েনে হয় বা পুরো ক্রিপ্টো সেক্টরটাকেই হয়, যে ক্রিপ্টো সকল পুরোপুরি পুরো ক্রিপ্টো দুনিয়াটাই আমরা রিজার্ভ করব, সেটা আলাদা বিষয়। যদি পুরোটা ক্রিপ্টো দুনিয়া তার রিজার্ভের বিষয়ে আন্ডারে আনে তাহলে সেটা একটা নেগেটিভ বিষয় হবে। আর যদি মনে করেন যে শুধুমাত্র বিটকয়েনকে সেই রিজার্ভের আন্ডার আনে তাহলে সেটা একটা আলাদা বিষয় হবে। শুধুমাত্র বিটকয়েনকে আনলে সারা বিশ্বের জন্য ভালো হবে, এবং এই যে ক্রিপ্টো রিজার্ভের যে বিষয়টা আসতেছে, এতে আগামী 6 মাস পর বা একটা বছর পর আমেরিকার ইকোনমির জন্য খুবই ভালো একটা পজিটিভ দিক আসবে। সারা বিশ্বের ইকোনমি কেমন হবে সেটা মনে করেন যে সামনে একটা বছর পরে তা থেকে বোঝা যাবে, কিন্তু আমেরিকার ইকোনমি 1 বছর পর থেকেই গ্রো করা শুরু করবে। আর আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম, যে 6টা কয়েনের নাম, এই যে ক্রিপ্টো রিজার্ভটা আজকে হলে হবে নাহলে কালকে হলে হবে। তো যে 6টা কয়েন আপনাকে রিজার্ভে রাখা উচিত, বা আমার মতে যে 6টা কয়েনের দিকে আমাদের এখন থেকেই সেগুলোকে কালেক্ট করা উচিত, সেটার মধ্যে সর্বপ্রথম হলো এক্সআরপি, 2 নম্বরে ইথেরিয়াম, 3 নম্বরে সোলানা, 4 নম্বরে লিঙ্ক, 5 নম্বরে XLM, এবং 6 নম্বরে হলো CRO ক্রো নামে একটা কয়েন আছে, কর্নোস, যেটা নাকি crypto.com এর নিজস্ব কয়েন, সেই কর্নোস কয়েনটা। আর 7 নম্বরে এক্সট্রা একটা কয়েন রাখছি, সেটা হলো গিয়ে LTC বা লাইট কয়েন, ঠিক আছে? তো ফার্স্টে 6টাই আমার কাছে আমি নিব, লাইট কয়েনটা সবার লাস্টে বা পরের হিসাবে রাখবো, কারণ এটা প্রাইসটা এখন অনেক মানে লাইট কয়েনের উপর আমার ভরসাটা কম, কারণ এটা বিটকয়েন থেকে ভেঙে নতুন একটা কয়েন তৈরি হয়েছিল যে বিটকয়েনকে টক্কর দেওয়ার জন্য। তো যেটা নাকি আগে থাকতে একটা প্রতিযোগিতার চেষ্টা করছে, যে কোনো মুহূর্তে এই কয়েনটা আবার মনে করেন যে ব্যাক মুভমেন্টও করতে পারে, সেটা ঠিক ঠিকানা নাই। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।